কারণে কোমর ব্যথা হয়, এই ভিত্তিটা বা এই যুক্তিটা কিন্তু খুবই দুর্বল যুক্তি। এটা কিন্তু খুবই একটা দুর্বল যুক্তি, কারণ আমরা বই পুস্তকে এই সাইড ইফেক্টটা, ব্যাক পেনের সাইড ইফেক্টটা কিন্তু খুবই কম পার্সেন্টেজকে দেওয়া হয়েছে। তো সিজার পরবর্তী কোমর ব্যথার যে কারণগুলো হয় বা মেয়েদের কোমর ব্যথার যে কারণগুলো হয়, সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, প্রথমত ডেলিভারির পর একটা মেয়ে যখন বাচ্চাকে বুকে দুধ খাওয়ায়, তখন তার যে বসার পজিশনটা, এই পজিশনটা সে ঠিকমতো হয় না। হয়তোবা সে বসে খাওয়াচ্ছে, গুজো হয়ে খাওয়াচ্ছে, কোনো আরাম করে বসে নাই, এবং একটানা বাচ্চাকে আধা ঘন্টা 1.5 ঘন্টা ফিড দিচ্ছে, আলটিমেটলি তার কোমর ব্যথা শুরু হয়। তো আমি সবাইকে বলি যে তুমি যখন খাওয়াবে বাচ্চাকে, তখন তুমি আগে নিজে আরাম করে বসে নিবে, দরকার হলে তোমার ব্যাকে একটা সাপোর্ট দিয়ে নিবে এবং স্ট্রেট হয়ে বসবে, বসে তারপরে তুমি বাচ্চাকে খাওয়াবে, এতে তোমার ব্যাক পেনটা হবে না। 2 হচ্ছে যে ক্যালসিয়ামের অভাব। একে তো আমাদের দেশের মেয়েদের খাবার দাবারে ক্যালসিয়ামের অভাব থাকে, তারা দুধ ডিম এগুলো ঠিকমতো খায় না। দ্বিতীয় হচ্ছে বাচ্চা যখন ব্রেস্ট ফিড করে, এই 2 মিলে কিন্তু একটা মায়ের ক্যালসিয়ামের ঘাটতি হয়। সো তখন তাকে ব্রেস্ট ফিডিং অবস্থায় তাকে ক্যালসিয়াম ট্যাবলেট মুখে খেতে হবে, এবং ক্যালসিয়াম সমৃদ্ধ যে খাবারগুলো, দুধ, তারপরে দুধের তৈরি বিভিন্ন খাবার, কিংবা দই, টক দই, মিষ্টি দই, এগুলো তাকে বেশি বেশি খেতে হবে। তাহলে তার কিন্তু শরীরে ক্যালসিয়ামের ঘাটতিটা গেলে তার এই কোমর ব্যথাটা যাবে। আর 3 হচ্ছে যে প্রেগনেন্সিতে আমাদের কিছু লিগামেন্ট বা আমাদের ব্যাকের যে জয়েন্টগুলো থেকে কিছু দড়ি টাইপের জিনিস আছে, যেগুলো দিয়ে আমাদের জরায়ুগুলো পিছনে জয়েন্টের সাথে আটকানো থাকে, এগুলোতে স্ট্রেচিং বা টান লাগে। যতই পেটটা বড় হতে থাকে, ওগুলোতে টান লাগতে থাকে। এর ফলেও কিছু ব্যাক পেন কিন্তু প্রেগনেন্সি পিরিয়ড থেকেই শুরু হয় এবং প্রেগনেন্সি পরেও থাকে। এবং একটা মা যখন দেখা যায় যে প্রেগনেন্সিতে যেভাবে সে একটু পিঠটা ঠেলে ঠেলে হাঁটছে, ডেলিভারির পরেও সে ওভাবেই হাঁটে, মানে তার যে গেট বা হাঁটার স্টাইল সে চেঞ্জ করে না, যার কারণে ওই ব্যাক পেনটা কিন্তু থেকেই যায়। তো এটার জন্য আমরা কিছু পোস্টনেটাল এক্সারসাইজ বা ডেলিভারির পরে তাকে কিছু এক্সারসাইজ দেই। সেই এক্সারসাইজে শেখানো হয় যে সে ব্যাকের কীভাবে এক্সারসাইজ করবে। এই ব্যাক এক্সারসাইজটা করলে তার ব্যাক মাসেলগুলো আবার আগের মতো স্ট্রেংথ ফেরত পায় এবং ব্যাক পেনটা হয় না। আর একটা মেয়ের যখন বয়স বাড়তে থাকে, 40-45-এর দিকে যেতে থাকে, তখন তার শরীরে ইস্ট্রোজেন হরমোনটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। তখন তার শরীরে এমনিতেই একটু সব ধরনের ঘাটতি হতে থাকে, সেই সাথে তার হাড়ের যে গঠন, হাড়ের যে ক্ষয়, গঠনটা কমতে থাকে, ক্ষয়টা বাড়তে থাকে, যার কারণে কিন্তু তখনও তার শরীরে আস্তে আস্তে ব্যাক পেনটা আবার আগের যেটা ছিল হয়তো বা কম, সেটা আরও বাড়তে থাকে। তো এই ব্যাপারগুলো যদি সে একটু ডাক্তারের সাথে শেয়ার করে, যদি সে কিছু মেডিকেশন নেয়। আবার ইদানিং দেখা যাচ্ছে ভিটামিন ডি লেভেলটা অনেক মেয়েদেরই কম থাকে, যা সে জানেই না। আবার ডি লেভেল টেস্ট করতে দিলেও কেউ কেউ খুব বিরক্ত হয় যে এত টেস্ট কেন করতে হবে। কিন্তু ডি লেভেলটা কম থাকলেও কিন্তু তার হাড়ের গঠন ঠিক থাকবে না, তার ব্যাক পেন হবে। প্রেগনেন্সিতে ডি লেভেল কম থাকলে বাচ্চারও হাড়ের গঠনে প্রবলেম হবে। আবার পরবর্তীতে ডেলিভারি পরেও যখন সে ব্রেস্ট ফিড করাবে, ভিটামিন ডি লেভেল কম থাকলে তার কিন্তু এই হাড়ের ক্ষয় হতেই থাকবে, এবং এমন একটা প্রসেস, কন্টিনিউ প্রসেস, যেটা হতে হতে তার বয়স যখন 40-45-এর দিকে যাবে, সে কোমর ব্যথার জন্য, হাঁটুর ব্যথার জন্য হাঁটা চলাই করতে পারবে না। তো এই ব্যাপারগুলো যদি আমরা প্রেগনেন্সি পিরিয়ডে এবং ডেলিভারি পরপর সুন্দরভাবে